পিয়ার পদ্ধতির নির্বাচন সহ তারা বলছেন জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে। কি আছে এই পিয়ার পদ্ধতিতে? কেন এটি নিয়ে এত টানাহেঁচড়া হচ্ছে এবং জাতীয় পার্টি নিষিদ্ধ চাওয়ার আড়ালে আসলে রাজনৈতিক ইচ্ছেটা কি? এসব নিয়ে আজকের প্রথম আলোর আয়োজন বার্তা কক্ষ। আলোচক হিসেবে আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষার। আজকের আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি আমি শামসুজ্জোহা। আজকের আলোচনার বিষয় পিয়ার পদ্ধতি নিয়ে কেন এত টানাহেঁচড়া। আমাদের অতিথি ডাক্তার আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। যেটি শিরোনাম বলছিলাম সেটি নিয়ে বলি যে সংস্কার নিয়ে অনেক বৈঠক চলছিল, কিন্তু শেষে আমরা দেখলাম যে বৈঠক ছেড়ে ইসলামপন্থী ৭টি দল তারা আন্দোলনের মাঠে গেলেন। আসলে এটার উদ্দেশ্যটা কি? এই দাবি আদায়, নাকি শক্তি দেখানোর বিষয় আছে, নাকি খাঁটি পিয়ার চাচ্ছেন তারা? খাঁটি আর ভেজাল পিয়ার বলতে কিছু নাই, কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করেন যে শুধু ইসলামী দলগুলি কেন পিয়ার চাইছে। পিয়ারের সঙ্গে ইসলামের সম্পর্ক কি? পিয়ারের সাথে আসলে ইসলামের কোনো সম্পর্ক নেই। পিয়ারের সঙ্গে সম্পর্ক হচ্ছে নির্বাচনে পার্সেন্টেজ অফ ভোটের যে ভাগাভাগি, সেইটা। জাতীয় পার্টি সহ সকলকে যদি আপনি নির্বাচন থেকে বের করে দিতে পারেন তাহলে কি হবে? টোটাল ভোটের পার্সেন্টেজ কিন্তু হিসাব হবে না, যারা ভোট দিয়েছে সেই ভোটের পার্সেন্টেজ। তো ধরেন বাংলাদেশে 50% লোক ভোট দিতে গেল এবং অন্য কোনো দল নির্বাচন করছে না, ইসলামপন্থী দল, এনসিপি এবং বিএনপি মোটা দাগে, আর ধরেন কমিউনিস্টরা, তাহলে 4টা ভাগ হবে ভোট। তাহলে এই পার্সেন্টেজ ওয়াইজ তাদের পার্সেন্টেজটা অনেক বেড়ে যাবে, তারা বেশি আসন পাবে। এই জন্য তারা এটা করছে এবং এই জন্য নিম্ন কক্ষে তারা পিয়ার নিয়ে এত দৌড়াদৌড়ি করছে। কিছুদিন আগেও কিন্তু তারা নিম্ন কক্ষে পিয়ার চায় নাই, কিন্তু এখন তারা দেখতে পাচ্ছে ধরেন 100% লোক যদি ভোট দিত এবং আমি যদি 10% ভোট পেতাম তাহলে আমি পেতাম 10% সিট, মানে 300 আসনের মধ্যে 30টা। কিন্তু যদি 50% লোক ভোট দেয় এবং সেখানে আর কোনো দল না থাকে এবং আমি যদি 10% ভোটই আগের মতোই পাই, এটা হবে 20%। তাহলে আমি বেশি হয়ে যাবে, আমি সিট পাবো 60টা। এখানে সকলকে ঝেঁটিয়ে বের করে দাও, ভোট যা কাস্ট হবে তার থেকে তো পার্সেন্টেজ হবে, হলে পরে আমি অনেক বেশি সিট পাবো। এটার জন্য তারা এটা করছেন। এবং শুধু তাই না, এরকম হলে পরে দেখা যাবে যে অধিকতর জনসমর্থন আছে এমন দল কখনোই সংসদে 50% বেশি ভোট তো তারা পাবেন না। তো 50% বেশি ভোট না পেলে তারা সংখ্যাগরিষ্ঠতা পাবেন না। 150 আসনের বেশি না হলে তো তারা সরকার গঠন করতে পারবেন না। তখন এরা বসে বসে মন্ত্রী চাইবে, মিনিস্টার চাইবে, এইটা চাইবে, ওইটা চাইবে। তারা বড় দলগুলির ঘাড়ে চেপে বসে সিন্দাবাদের ভূতের মতো তারা বলবে আমাকে এটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, মানে সরকার বাধ্য করা। হ্যাঁ, তারা মন্ত্রিত্ব চাইবেন, তারা নানান ধরনের সুবিধা চাইবেন, তারা একভাবে সরকারকে নিয়ন্ত্রণ করতে চাইবেন, যেটা আমরা ইসরায়েলে দেখতে পাচ্ছি, যেটা আমরা, যদি ইসরায়েলকে আমি রাষ্ট্র হিসেবে স্বীকার করি না, কিন্তু ওইখানে তো পিয়ার আছে, যেটা আমরা শ্রীলঙ্কা এবং নেপালে দেখেছি। এবং পিয়ার যেসব দেশে আছে, অতি উন্নত দেশ না হলে পরে, অর্থাৎ সংসদ সদস্যদের মানসিক অবস্থা এবং তাদের যে চিন্তা চেতনার উন্নতি না থাকলে পরে এই পিয়ার পদ্ধতিতে যেটা ঘটে সেটা হচ্ছে ক্ষমতার ভাগবাটোয়ারা এবং ক্ষমতা পাওয়ার পরে বিভিন্ন সুবিধার ভাগবাটোয়ারা নিয়ে টানাটানি চলে। এই সরকারগুলি দুর্বল হয়ে যায়, কোনো সিদ্ধান্ত নিতে পারে না। জামাত ইসলামকে এবং জাতীয় পার্টিকে দুইটাই কি আমরা যখন সরকার গঠনের পরে কিন্তু এই দের দরবারেরটা দেখেছি সবসময়, যে তারা কয়টা মন্ত্রী দিতে হবে, কয়টা সংসদ সদস্য দিতে হবে, এই সমস্ত দেন দরবার চলে। কিন্তু আমার কথা, আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির ব্যাপারটা ছিল আলাদা। জাতীয় পার্টি যদি কিছু আওয়ামী লীগ নাও দিত, তাও কোনো আওয়ামী লীগ রাষ্ট্র যেত না। কিন্তু ঘটনা যেটা ঘটেছিল, আওয়ামী লীগ সবাইকে দেখাতে চাইতো যে তারা একটা ভালো নির্বাচন করেছে, তাদের বিরোধী দল আছে, সুতরাং আওয়ামী লীগ তার নিজের মনের খুশিতে বিড়াল পালার মতো জাতীয় পার্টিকে পালতো। কিন্তু এখন ঘটনাটা সেরকম না। এখন ঘটনাটা হচ্ছে, এখন তারা ক্ষমতার ভাগ চায়। একটা জায়গাতে মনে করেন কেক রাখা আছে, ওই কেকের টুকরা বড়টা চায়, এই জন্য এটা করছে। কিন্তু এখন এরা একা একা একটা, এখানে যে ইসলামী দলগুলি আছে, জামাত ইসলাম বাদ দিলে একা একা সিট জেতার মতো কোনো দলই নাই। তারাও কি ওই যে নির্বাচনে জোটের যে একটা ব্যাপার, আমরা এতগুলো দল মিলে করছি, সেই রকম একটা ব্যাপার মনে করছে? দলের সংখ্যা বাড়ালে তো লাভ নাই, তারা তো ভোটটা কাউন্ট করবে একসাথে, তারা বলবে আমাদের ভোট একসাথে কাউন্ট করেন। হ্যাঁ, কিন্তু যদি পিআরই চায় তাহলে প্রথমেই নিয়ম করা উচিত যে কোনো দল জোট করে ইলেকশন করতে পারবে না, তার পিআর, তার ভোট সেইভাবে কাউন্ট হবে। আপনি একটা বড় দলের মধ্যে ঢুকে পড়লেন, আপনি আবাহনীর জন্য ধরেন বা মোহামেডানের জন্য ফুটবল খেলেন, আপনি আসলে ফুটবল খেলতে জানেনই না, আপনাকে 18 নম্বর ব্যক্তি হিসেবে দলে রেখে দিয়েছে, কিন্তু মেডেল একটা হয় আপনার জন্য। এই পিআর তো এরকম হবে। এইখানে মূল প্রতিদ্বন্দ্বিতা করবে একটা বা দুইটা দল, বাকিরা এর মধ্যে ঢুকে পড়ে তারা একটা দুইটা সিট নিয়ে এখানে হাজির হবে। এটা তো সেই জিনিস না। কিন্তু পিআর চাওয়ার জন্য আমার কথা হচ্ছে প্রক্রিয়াটা, মানে কিভাবে চাইবো সেটার জন্য যে বৈঠকটা চলছিল, আমরা তো দেখলাম যে ঐক্যমত্য কমিশনের বৈঠকের কথা আমি বলছি, সেই বৈঠকে মানে দীর্ঘদিন ধরে, কয়েক মাস ধরে চলছে, প্রচুর বৈঠক হয়েছে, সেটা নিয়ে অনেক কথা হয়েছে। কিন্তু তারা আন্দোলনে আসা দরকার ছিল, ওখানেই তো প্রভাব বিস্তার করার। সেই বৈঠকে প্রথমত শুরুতে তারা নিম্ন কক্ষে পিআর এর কথা বলে নাই।
তারপরে তারা যেটা করেছে সেটা হচ্ছে তখনও তারা জাতীয় পার্টি বা কারো নিষিদ্ধকরণ চায় নাই। তারা প্রথমে বের হয়ে নিষিদ্ধকরণ চেয়েছে আওয়ামী লীগের, এবং সেটা আবার এনসিপি যমুনা ঘেরাও টেরাও করেছিল, আপনার নিশ্চয়ই মনে আছে। সেখানে আবার তারা যোগ দেয় নাই, ইসলামী দলগুলো যোগ দেয় নাই, এনসিপি কে দিয়ে ওইটা করিয়েছে। এখন যখন নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেছে তারপরে তারা আবদার জুড়েছে যে এখন পিআর দিতে হবে, এখন আমাদেরকে জাতীয় পার্টি নিষিদ্ধ করে দাও। এটা অনেকটা এরকম যে আমি ওর সাথে খেলবো না, ওর সাথে খেলবো, ওকে আমার ভালো লাগে না, তাকে আমার ভালো লাগে। দিনের শেষে কথা হচ্ছে এদের অধিকাংশই জীবনও এমপি হয়ে সিট পেয়ে সরাসরি ভোটে নির্বাচিত হয়ে স্থানীয় ভোট নিয়ে তারা সংসদে যেতে পারতো না। এখন তারা একটা সুযোগ পেয়ে সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করছে, এবং তারা জানে যে এই সরকার তাদের প্রতি বন্ধুভাবাপন্ন, অতএব তারা ভাবছে এরকম চাপ সৃষ্টি করে হম্বিতম্বি করতে পারলে এটা তারা আদায় করে ফেলবে। বিভাগীয় শহরগুলোতে যে বৈঠক হলো, বিভাগীয় শহরে যে প্রতিবাদ আর কি, সেখানে চট্টগ্রামে জামায়াতের চট্টগ্রামের মানে সেখানকার আঞ্চলিক সেক্রেটারি চট্টগ্রাম বিভাগের মতিউর রহমান আকন তিনি বলছেন 70% জনগণ পিআর পদ্ধতির পক্ষে সমর্থন জানিয়েছে। এটা কিসের পক্ষে তারা জানিয়েছে বা কি বেসিসে সেটা বলেননি, কিন্তু তিনি এটা বলেছেন। আরেকটি বলেছেন যে ঐকমত্য কমিশনের যে 31টি দল আছে তার মধ্যে 25টি দল পিআর এর পক্ষে রয়েছে। উনি 31টা দলের নাম বলতে পারবে না, উনি যদি জিজ্ঞেস করেন। 31টা দল হচ্ছে অধিকাংশ হচ্ছে নিবন্ধন নাই, অনেকে আছে তাদের 3 জনের পার্টি, 6 জনের পার্টি, 9 জনের পার্টি। তারা পত্রপত্রিকা, মিডিয়া এবং আপনার মতো সাংবাদিকরা তাদেরকে দল বানিয়ে রেখেছেন। এরকম দল বানাতে বললে আমি আর আপনি 1-2টা বানাইতে পারি, আর ওইখানে একটা দাওয়াত নিতে হবে। ওনারা যে দাওয়াত দিয়েছেন আপনি আগে জিজ্ঞেস করেন ঐকমত্য কমিশন কিসের ভিত্তিতে 31টা দলকে দাওয়াত দিয়েছেন? নিবন্ধনের ভিত্তিতে, জনসমর্থনের ভিত্তিতে, অতীত ইলেকশনে তারা কারা কারা বিজয়ী হয়েছেন এবং অনেক ভোট পেয়েছেন সেটার ভিত্তিতে? ওনার ইচ্ছা মতো ডেকেছেন। ওখানে অনেক দল আছে যেই দল শুধুমাত্র তাদের পছন্দের ভিত্তিতে ডাকা। এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে পার্সেন্টেজটা তারা বলেন, উনি কিভাবে বলেছেন সেটা বলেন নাই, কিন্তু আজকে আরেকটা পিআর পদ্ধতি নিয়ে একটা গবেষণা রিপোর্ট সামনে হাজির করেছে, এটা হচ্ছে ইনোভেশন কনসাল্টিং। তারা বলছে যে জনগণের নির্বাচন ভাবনা, এটি নিয়ে একটা বৈঠক হয়েছে আজকে, এবং সেখানে তারা যে ফলাফল দিচ্ছে 56% মানুষের আনুপাতিক প্রতিনিধিত্ব অর্থাৎ পিআর পদ্ধতি সম্পর্কে ধারণা নেই। 56% যদি ধারণা না থাকে তাহলে 70% চায়, এটা কিভাবে সম্ভব? এটা ওনারাই ভালো বলতে পারবেন। ওনারা যারা জরিপ করেছেন তাদেরকে জিজ্ঞেস করেন। 70% লোক পিআর চায় কিন্তু 56% লোক সেটা বুঝে না। এটা অনেকটা এরকম আর কি, যে ধরেন আপনি ফুটবল খেলার নিয়ম কানুন জানেন না বা ক্রিকেটের নিয়ম কানুন জানেন না, কিন্তু সবাই চিৎকার দিলে আপনিও চিৎকার দেন আর কি। না, আপনি খুবই সহজভাবে বলছেন, কিন্তু আসলে এটাই ভাবেই। কিন্তু এটা তো একটা রাজনৈতিক দল তার অবস্থান একেবারে জনসভা করে ব্যাখ্যা করছে, আবার জরিপ যারা করেছে তারাও একটা গণমাধ্যমে বসে একেবারে। এবার একটা মজার জিনিস বলি, এই কোম্পানি এর আগে একটা জরিপ করেছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি কিছু নির্দিষ্ট প্রতিষ্ঠানই জরিপগুলি করছে, সবাই করছে না। এটাও কিন্তু সন্দেহজনক। শুধু এই কয়েকটা কোম্পানির এত আগ্রহ কেন জরিপ করতে, অন্যরা করে না কেন? আর আপনারা এই জরিপগুলিকে কেন ইন্ডিপেন্ডেন্টলি অডিট করান না? জরিপের অডিট হওয়া উচিত। এই জরিপ ঠিক মতো হয়েছে কিনা, এই জরিপের স্যাম্পল সিলেকশন কিভাবে হয়েছে, এই জরিপের স্যাম্পল কালেকশন কিভাবে হয়েছে, এই জরিপের স্যাম্পল যারা কালেক্ট করেছেন তাদের রাজনৈতিক বিশ্বাস কি? আপনি ধরেন আমি বিএনপি সমর্থন করি বা ধরেন আমি জামাত সমর্থন করি, আমি গিয়েছি ডাটা কালেক্ট করতে, আমি চিন্তা করলাম যে আরে এই ডাটা তো আমার বিপক্ষে যাচ্ছে, আমি দিলাম মুচড়া একটু। এগুলা কি ওইভাবে করা হয়েছে? যারা স্যাম্পল কালেক্টর তাদের রাজনৈতিক বিশ্বাস কি? এগুলোও আমলে নিতে হবে। রাজনৈতিক জরিপ এত সহজে করা যায় না। এগুলো হচ্ছে ডাক দিলাম, ফোন করলাম, এরে দিলাম, ওরে দিলাম, এইভাবে করা। আপনি এটা করেন, আপনি তাদেরকে চ্যালেঞ্জ করেন এই জরিপকে, যে এই জরিপের ভিত্তি কি, এই জরিপ কোন কোন এলাকায় হয়েছে, কিভাবে এই জরিপ সারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, জিজ্ঞেস করেন। এটা যেমন একটু পজিটিভ মানে প্রশ্ন তোলা যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তী সরকার, এই সরকারের উপর আস্থা রাখছে কত মানুষ? সাধারণভাবে আমরা যে সংবাদপত্রে দেখলাম এতদিন পর্যন্ত, সেটা হচ্ছে যে ধীরে ধীরে আস্থাটা প্রথম দিকে অনেক ছিল, সব মানুষ চাইতো যে উনি এই ইয়েটা চালিয়ে নিক এবং উনি যে সিদ্ধান্ত নেবেন সেটা। আপনি কিসের ভিত্তিতে বলছেন? সেটা মানে সাধারণ মানুষের যে একটা ব্যাপার দেখা যাচ্ছিল সেটা ধীরে ধীরে কম ছিল। শেষের দিকে আমরা গণমাধ্যমে এটা দেখলাম, কিন্তু এখানে প্রথমটা পারসেপশন, দ্বিতীয়টা পারসেপশন। আপনি তো জরিপ করেন না, এটা আপনি বলবেন না। এটা পারসেপশন নিশ্চয়ই, কিন্তু এখানে জিনিস ঠিক না। এখানে বলা হচ্ছে যে 78% বেশি মানুষ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে সন্তুষ্ট বলে জরিপে বলা হচ্ছে। হ্যাঁ, আমি তো এই যেসব মানুষ 78% বলেছে তারা সন্তুষ্ট, আমি জানতে চাই এই যে রাজশাহীতে যে শিক্ষক, না তারা নিশ্চয়ই রাজশাহীতে শিক্ষক প্রহার করা হয়েছে, দাড়ি ধরে টানা হয়েছে, তারা নিশ্চয়ই এটা পছন্দ করেন। এই সরকারের কার্যক্রম তো এইটাই, আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছেন না। এই 78% নিশ্চয়ই এই কাজগুলি পছন্দ করেন। রাস্তার লোকজনকে অত্যন্ত অকথ্য ভাষায় গালিগালাজ করা হবে, প্রথম আলোর সামনে গরু জবাই দিয়ে জিয়াফত খাওয়ানো হবে, নিশ্চয়ই 78% লোক এই কাজগুলি পছন্দ করেন। না হলে এই সরকারের কার্যক্রমে তাদের সন্তুষ্টি আসলে কোথায়? আপনি বলেন প্রথম আলোর সামনে যে গরু কোরবানি, গরু জবাই দিয়ে যে জিয়াফত হয়েছিল ডেইলি স্টারের সামনে, আপনি এটা সমর্থন করেন? হ্যাঁ, করেন না। তাহলে 78% মধ্যে আপনি নাই, আপনি আছেন 22% মধ্যে।
তাহলে 78 ভাগ কারা যারা এই কাজগুলি সমর্থন করে, যারা রাস্তায় গালিগালাজ সমর্থন করে, যারা 78 বছর বয়সী একজন বৃদ্ধ রাজনীতিবিদকে অকথ্য ভাষায় গালিগালাজকে সমর্থন করে, যারা রাস্তাঘাটে মব হচ্ছে সেটাকে সমর্থন করে, যারা স্বাস্থ্য বিভাগের 12টা বেজেছে সেটা সমর্থন করে। এবং আপনি আমাকে বলেন, এইখানে একজন উপদেষ্টা আছেন ডাক্তার বিধান, এই বিধান সাহেব গত 12 মাসে কি কাজ করেছেন আপনি বলতে পারেন কিনা? আপনি আমাকে এখন বলেন। আপনি জানেন না। 78 ভাগ লোক জানে না, কিন্তু বলেছে তাদের ভালো লাগছে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে 78 ভাগ লোক সন্তুষ্ট না অসন্তুষ্ট এটা জেনে আমার লাভ কি? উনি ফেব্রুয়ারি মাসের পরে থাকবেন না, এই কথা উনি বলেছেন। 6 মাস সময়। হ্যাঁ, তো এই 4 মাস 78 ভাগ লোক তাকে ভালোবেসেছে, 100 ভাগ লোক ভালোবাসলেই বাকি। এই ভালোবাসাটা আমাদের আগামী দিনের বাংলাদেশ পরিচালনা করার জন্য কোনো ভূমিকা রাখে না। এই জরিপের কারণ কি? এই জরিপটা কি কারণে করা হয়েছে? এই ইউনূস সরকার আরো স্থায়ী হবে সেই জন্য, নাকি অনেক সমর্থন আছে সেটা প্রমাণ করার জন্য? এই সরকারের কার্যক্রমে সন্তুষ্ট অসন্তুষ্ট কিছুই আসে যায় না। এই সরকার ঠিক মতো নির্বাচন আয়োজন করবে, তারপরে নির্বাচিত সরকার সন্তুষ্ট আমাদেরকে রাখতে পেরেছে কি পারে নাই সেটা নিয়ে ভোটাররা চিন্তা করবে। এই সরকারকে আমরা ভোট দিয়েছি, এই সরকার যারা উপদেষ্টা হয়েছেন তারা সবাই আমাদের পছন্দ অনুযায়ী হয়েছেন, রাজনৈতিক বিবেচনায় হয়েছেন। এবারে আপনি একটু সেই দাবিগুলো, এটা কি আমরা দেখি নাই পত্রিকাতে যে এক উপদেষ্টার বাড়িতে বেড়াতে গিয়ে আরেক উপদেষ্টা ছাগল চুরি হয়েছে? সন্তুষ্ট? আপনি সন্তুষ্ট? আমি সন্তুষ্ট না ছাগল চুরিতে। এটা উনি হয়তো মেনে নিয়েছেন, বা উনি এটাকে কিভাবে না, এই 78 ভাগ মেনে নিয়েছে। আমি ইনোভেশনকে, এই যে ব্রেইনস কি যেন একটা আছে তাদেরকে, এবং আরেকটা আছে কি জানি ভয়েস ফর রিফর্ম, তিনজনকে প্রশ্ন করতে চাই। তাদেরকে আগে প্রমাণ করতে হবে দে হ্যাভ ডান আ রিয়েল সার্ভে অর রিয়েল রিসার্চ বেসড অন ফ্যাক্ট এন্ড ইট শুড বি অডিটেড। এটা অডিট করতে হবে। এবারে একটু সেই যে 5টা দাবির কথা বলছি, এবং আরো মজার ব্যাপার হচ্ছে সরকারের লোককে পাশে বসিয়ে তারা রেজাল্ট ঘোষণা করে। সরকারের লোককে পাশে বসিয়ে রেজাল্ট ঘোষণা করবে কেন? ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ অর্গানাইজেশন। গবেষণা কি আপনি যাকে নিয়ে গবেষণা করছেন তাকে নিয়ে আপনি ফলাফল ঘোষণা করবেন? হ্যাঁ, এটা নিয়ম। প্রেস সচিবের কথা বলছেন আপনি, যার কথা আপনি বলেন সরকারের লোক, তো সরকারের লোক, রাইট। আমার যে 5টি দাবির কথা বলছে সেখানে একটি দাবি দ্বিতীয় তৃতীয়র পরে আনা হয়েছে, সেটি হচ্ছে 14 দল নির্বাচন করতে পারবেন, এবং তার সাথে বলছে যে জাতীয় পার্টির প্রসঙ্গ। এখন যে পারসেপশনটা সামনে আসছিল, অনেক আমাদের এখানে অনেক আলোচক এসেছে, তারা বলছিলেন যে জাতীয় পার্টি সবসময় যেমন তৃতীয় বা দ্বিতীয় গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে নির্বাচনগুলোতে, এখানে এখন জামাতের প্রতিদ্বন্দ্বী কিনা তারা সেটা ভাবছে। মানে জাতীয় পার্টি কোনোদিনই জামাতের প্রতিদ্বন্দ্বী ছিল না। দুইটি দলের রাজনীতি টোটালি ভিন্ন, এবং জাতীয় পার্টিকে নিয়ে অনেক অভিযোগ আছে, জাতীয় পার্টিকে নিয়ে অনেক সমস্যা আছে। জাতীয় পার্টি নিজেই একসময় স্বৈরাচার ছিল, এগুলো নিয়ে অনেক আলোচনা হতে পারে। কিন্তু নির্বাচনের তারিখ ঘোষণা করার পরে আপনি যদি ওই মুহূর্তে যারা নির্বাচন উপযুক্ত ছিলেন, যেদিন তারিখ ঘোষণা করা হয়েছে তার আগের দিন পর্যন্ত এই নিষিদ্ধের দাবি ছিল না, তাহলে ওই দিন পর্যন্ত যে অবস্থায় রাজনীতি ছিল সেই অবস্থাতেই ইলেকশন হতে হবে। এটাই হচ্ছে নিয়ম। আপনি ইলেকশনের ডেট ঘোষণা করে দিয়ে তারপরে যদি আপনি সেইখানে অনেককে বাদ দিতে শুরু করেন, তাহলে তো জিনিসটা মানে জাতীয় পার্টি আগেই বাদ দেওয়া উচিত ছিল। না, জাতীয় পার্টির অংশগ্রহণটাকে তাহলে কি থ্রেট মনে করছে এটা তারা বলতে পারবে না। আমি তো মনে করি জাতীয় পার্টি কোনোদিনই কারোর জন্যই থ্রেট ছিল না। জাতীয় পার্টি কোনোদিন ইলেকশনে জিতে করো মানে সরকার করবে দ্বিতীয় হওয়ার মতো কেউ ছিল না। জাতীয় পার্টি গত 16 বছরে মরে গিয়েছে। এটা একটা মুমূর্ষ দল। এরা নিজেদের কে নেতা সেটা ভালো করে বলতে পারে না। রওশন এরশাদ তাদের নেতা, আনিসুল ইসলাম মাহমুদ তাদের নেতা, জিএম কাদের তাদের নেতা, মশিউর রহমান রাঙা তাদের নেতা, নাকি ওই যে একটা লোক পোস্টার ছাপায় পোস্টার মিলন তাদের নেতা। ওরা নিজেরাই জানে না কে তাদের নেতা। তো জাতীয় পার্টিকে নিয়ে এত এখানে আসলে কোনো ব্যাপারই না। এখানে হচ্ছে পার্সেন্টেজ অফ ভোট কাউন্টিং হবে, পিআর পদ্ধতি চাইছে। জাতীয় পার্টি যদি 10% ভোট কাটে বা 5% ভোট কাটে তাহলে তো ওদের পার্সেন্টেজ কমে যাবে। কিন্তু আপনার এরকম মনে হয় কিনা যে তারা আসলে জাতীয় পার্টি বা দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলের জাতীয় পার্টি দ্বিতীয় গুরুত্বপূর্ণ দল হবে? আমি মনে করি না। জামাত ইসলামের কথা বলছি, যে দ্বিতীয় গুরুত্বপূর্ণের জায়গায় ভাবা হচ্ছিল সেইটাও আসলে তারা থাকবে নাকি, এটা তো আসলে জনগণ ভোটের পরে জানার কথা। কিন্তু তারা বলছেন জামাত ইসলাম, এটা চট্টগ্রামের মোহাম্মদ শাহজাহান তিনি বলছেন যে জামাত ইসলামের সরকারি দল হবে, বিএনপি বিরোধী দলে যেতে হবে, বিএনপি কে, এই কথাটা বলেছেন। এটা তারা বলতে পারেন, শুনেন, যার দলের বক্তৃতায় নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্য এটা তারা যা খুশি বলতে পারে, এটা নিয়ে কারো কিছু বলার নেই। কিন্তু আপনি যে দুজনকে উল্লেখ করছেন তারা জামাতের একেবারে নেতৃস্থানীয় পর্যায়ে একেবারে উপরের দিকের নেতা না। অতএব এদেরকে এত চিন্তা করার দরকার নেই। এটা চট্টগ্রামের ভোটারদেরকে, তাদের এলাকার ভোটারদেরকে তারা বলেছেন। এটা আমিও গিয়ে এখন কারণ বাজারে দাঁড়িয়ে বলতে পারি যে প্রথম আলোই বাংলাদেশে একমাত্র পত্রিকা, বাকি পত্রিকা বন্ধ করে দেন। এটা আপনি বলতে পারেন এখন বের হয়ে, তাতে কি হবে? বা আপনি এটাও বলতে পারেন দেশের 70% লোক প্রথম আলো পরে, বাকিরা পরে না। তো এতে কি আসে যায়? এটা হচ্ছে যে তার বক্তব্য, তারা রাজনৈতিক প্ল্যাটফর্মে মাঠে দাঁড়িয়ে অনেক কিছু বলতে পারে। এটা নিয়ে আলোচনা করা বা সমালোচনার কিছু নাই।
উনি 100% দাবি করলেই বা কি হতো? উনি ওখানে দাঁড়িয়ে দাবি করছেন, উনি তো বলেন নাই যে আমি গবেষণা করে দেখেছি। এই যে মানে সার্বিক যে একটা উত্তেজনা তৈরি হলো, হঠাৎ করে একেবারে আন্দোলনে চলে যাওয়া মাঠে এবং বিএনপিকে শত্রু জ্ঞান করে বক্তৃতা করা, এই জিনিসটা কি মানে তাহলে কি একেবারে দেখানো নাকি? আমি জানি না, না এটা আমি জানি না, এটা আপনি আমাকে জিজ্ঞেস করলে হবে না, এটা ওদেরকে জিজ্ঞেস করতে হবে যে ওনারা দেখাচ্ছে কিনা। আমি দূর থেকে তাদের কার্যক্রমকে পর্যালোচনা করতে পারি, কিন্তু ওনারা কি জন্য করছেন এটা তো আমি বলতে পারি না। আর এই যে আমি আজকে একটা জিনিস শুনলাম, সালাউদ্দিন আহমেদ তিনি বলছেন যে সংস্কারটা এখন মনে হয় যে এরকম জায়গায় দাঁড়াবে যে তোমাকে পাওয়ার জন্য এই সংস্কার আর কতবার বসতে হবে বৈঠকে, মানে বৈঠক নিয়ে মানে বীতশ্রদ্ধ ভাই, আপনার কি মনে হয় যে বৈঠকটা আসলে খামাখা লেংদি হচ্ছে? উনি এরকম একটা অভিযোগ করছেন যে বৈঠকটা লেংদি হচ্ছে না। এই বৈঠকটার মূল উদ্দেশ্য কি, এইটা নিয়ে এখন মানুষের মনে সন্দেহ জেগেছে। কারণ এই যে ঐকমত্য, তারা আসলে কোথাও ঐকমত্য আনার চেষ্টা করছেন। ঐকমত্যের জন্য যা প্রপোজাল, এটা প্রথম দিনই টেবিলে রাখতে হবে। আপনি প্রথম দিনের যা ঐকমত্যের প্রপোজাল, ওইটাই হচ্ছে ঐকমত্যের। মাঝখানে আপনি নতুন নতুন দাবি নিয়ে আসবেন, তাহলে তো হবে না। আপনি মনে করেন কিছু বিয়ে দেখবেন, আপনি সেখানে বলে যে মেয়ে লাল শাড়ি পরবে, তখন ছেলে বলে যে আমি সবুজ জুতা পরবো, মানে এটা বললো আর কি। তারপরে মেয়ের খালা ঢুকে বলে যে না না না, খালাদেরকেও শাড়ি দিতে হবে। তখন আরেক ঢুকে বলে ফুপুদেরকেও শাড়ি দিতে হবে। তখন ফুপারা এসে বলে তাদেরকে পাঞ্জাবি দিতে হবে। এই বিয়ের আগে এগুলো সেট করতে হয়। বিয়ের পরে যখন কেনাকাটা চলে গেছে, শেষ হয়ে যাচ্ছে, তখন যদি আপনি নতুন নতুন দাবি দেওয়া আনেন, তাহলে বুঝতে হবে ঐকমত্য কমিশন ইচ্ছা করে নতুন নতুন দাবি দেওয়া নিচ্ছে। প্রথম দিন টেবিলে যে এজেন্ডা থাকবে ওইগুলোর উপরে আলোচনা হবে, ওইটার উপরে ঐকমত্য হবে। নতুন নতুন এজেন্ডা আমদানি করলে তো এটা কোনোদিন শেষ হবে না। ইলেকশনের আগের দিন আমি বলতে পারি যে সকল ইলেকশনের বুথ সেইখানে মনে করেন সিসি ক্যামেরা ভিতরে লাগাতে পারে। আমি একটা চাইলাম কিছু, আমি আসলে একটা যৌক্তিক দাবি করে বলছি, ধরেন অযৌক্তিক একটা দাবি করে বসলাম যে সবাইকে, সব ভোটারকে চা খাওয়াইতে হবে। এইগুলো কোনো দাবি নাকি? মানে এই টাইপের দাবি হচ্ছে। এখন হচ্ছে কি মধ্যপন্থী বলে একটা, এই যে আন্দোলনের 7 দল, প্রথমে 8 দলের কথা ঘোষণা করা হয়েছিল, পরে দেখলাম প্রথম যারা মানে এটা থেকে বেরিয়ে গেলেন, মানে ঘোষণা দিয়েই বেরোলেন একরকম, সারা হচ্ছে এনসিপি, এবি পার্টি, এবং সবশেষে গণ অধিকার পরিষদও এই একই ঘোষণা দিয়েছে, তারা এটার সঙ্গে নাই। তারা আবার নতুন করে আরো 2টা দলের কয়েকটা দল মিলে বৈঠক করছে। এরা একটা মানে, তাহলে আপনি কি মানে আপনার যে একটা পর্যবেক্ষণ রাজনৈতিক, না এরাও তাদের ভোটের হিসাবটা ঠিক করার চেষ্টা করছে। এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, তারাও একটা মোর্চা করার চেষ্টা করছে যাতে তাদের ভোটটা অনেকখানি থাকে। কারণ এখন যে ঘটনাটা দাঁড়িয়েছে, দলটাও রয়েছে, থাকতে পারে ভোটের আগে এরকম অনেক মোর্চা হবে, মোর্চা হওয়ার কথাবার্তা চলছে, কিন্তু যদি পিআর হয় তাহলে কেউ মোর্চা করতে পারবে না, এটাও নিষিদ্ধ, এটাও ঠিক করতে হবে। আপনার ভোট আপনার, উঠেনি, উঠবে কেন? এরা তো ভোট চাইছে কেন? আপনাকে আমি আপনি বারবার প্রশ্ন করতেছেন। আমি আপনাকে শুরুতেই বলেছি যে এইটা হচ্ছে ভোটের পার্সেন্টেজ বাড়ানোর খেলা। তারপরেও তারা মানে আমার তাহলে কি এরকম একটা জিনিস হচ্ছে যে ইসলামপন্থী দলগুলো একসাথে একটা মোর্চা তারা করতে চাচ্ছে? সেটাই কি হওয়ার কথা না? না সেটাই কি হওয়ার কথা না? সেটা ঠিক আছে, কিন্তু এতদিন বিএনপি আর জামাতে ইসলাম যে আগে এক ছিল, এটাই তো অদ্ভুত ছিল। সেটাই, হ্যাঁ সেটা, তাই না? বরং ইসলামপন্থী দলই একসাথে থাকার কথা, সেটাই আছে। এইটাই যদি হয় তাহলে আপনার কাছে সবকিছু কি কোনোভাবে মনে হয় যে বিএনপি একটু এক ঘরে বা কোণঠাসা হচ্ছে এই সিচুয়েশনে? না বিএনপি কেন কোণঠাসা হবে? আপনি আমাকে একটা জিনিস বলেন, সুন্দরবনে বাঘ কি আসলে? কিংবা ধরেন আফ্রিকার জঙ্গলে হাতি অথবা সিংহ কি? মানে অনেক দল আর এক দল, হ্যাঁ অনেক বেশি পান নাকি? মানে সুন্দরবনে অনেক বাঘ আর কম বানর, ব্যাপারটা কি আসলে বলেন তো? সুন্দরবনে অনেক হরিণ, অনেক বানর, বাঘ কম থাকে, বাঘ একাই থাকে। এবং বাঘের যে টেরিটরি, পুরুষ বাঘের যে টেরিটরি, ওটার মধ্যে আরেকটা পুরুষ বাঘ থাকে না। দল যখন বড় হবে তখন তাকে একাই চলতে হবে, এটাই নিয়ম। আপনি এত বড় দল বানাবেন, আপনি কি সবাইকে ডেকে ডেকে এনে আপনার দলের সুবিধা বিলি করার জন্য? কিন্তু এত বড় দল আওয়ামী লীগ নষ্ট করেছিল। আওয়ামী লীগ তার ভন্ড ইলেকশনকে জাস্টিফাই করানোর জন্য 14-15টা 20টা দলকে ডেকে একটা দুইটা করে সিট দিয়ে প্রমাণ করার চেষ্টা করতে আমরা সবাই মিলে নির্বাচন করেছি। আসলে তো দান খয়রাত করতে নির্বাচন, এবং আওয়ামী লীগ এই কাজটা করে গেছে বলে এখন আপনারা বিএনপি কে নিয়ে একই প্রশ্ন করছেন। না একই, বিএনপি তো একলাই চলতে হবে, এত বড় দল ও সবাইকে ঘাড়ি নিয়ে চলবে? বিএনপির পক্ষ থেকে আমি রিজভী আহমেদকে নিশ্চয়ই আপনি খুব জাতীয় পর্যায়ে নেতাই বলবেন, তিনি বলছেন খুব কায়দা করে বিএনপি কে বিরুদ্ধে বয়ান তৈরি করা হচ্ছে বিভিন্ন বক্তব্য। সেইটা ইলেকশনে হবে না, সেটা হবে, ওনাদেরকে এটা কাউন্টার করতে হবে। আচ্ছা, আপনার প্রতিপক্ষ আপনার বিরুদ্ধে বয়ান তৈরি করবে না, আপনার প্রশংসা করবে? আপনি বলেন। উনি যাদের ইঙ্গিত করেছেন সেটা জাতীয় মানে শিখ জামাত বা এরকম ধর্ম, যারা ওনাদের প্রতিদ্বন্দ্বী সবাই বয়ান তৈরি করবে, কারণ ওরাই তো সবচেয়ে বড় দল বলে সবাই মনে করে এখন, আওয়ামী লীগ যেহেতু নাই। তাহলে বড় দলের বিরুদ্ধে বয়ান তৈরি না করলে ওরা পাবে কি? আমি একটু পেছনে আসি, বিষয়টা পেছন বলা যায় না, কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন নির্বাচনের ডেট ঘোষণা করা হচ্ছে 25 তারিখ। ঢাকা এবং জাহাঙ্গীরনগরের নির্বাচনের আগেও কিন্তু এরকম একটা পারসেপশন যে মানুষের যেটা বলা হচ্ছিল, ফলাফল যেরকম অনুমান করা হচ্ছিল তার ধারে কাছেও নাই। বিষয়টা হচ্ছে যে বিএনপির হেরে যেতে পারে, কিন্তু একেবারেই সিট পাবে না এটা কেউ প্রেডিকশন করতে পারেনি বা এরকম ধরনের চিন্তাটা আসেনি। জাতীয় নির্বাচনে এটা আলাদা, সবাই বলছে আলাদা, কিন্তু আপনার মনে হয় না যে মনোবলের ক্ষেত্রে
বা মানুষের ভোটারদের ক্ষেত্রে বিন্দুমাত্র হলেও প্রভাব ফেলতে পারে এটা? না, আমার মনে হয় না। তাহলে মান্না ভাই বাংলাদেশের প্রধানমন্ত্রী হতেন। 2টা বিশ্ববিদ্যালয়ে উনি ভিপি হয়েছিলেন। হ্যাঁ, এবং তার চেয়ে ভালো বক্তৃতা কেউ দিত না। 2 বিশ্ববিদ্যালয়ের ভিপি হওয়ার পরও উনি তো আজ পর্যন্ত কিছু হইতে পারেন নাই। এবং হ্যাঁ, এবং এইরকম মুজাহিদুল ইসলাম সেলিমের মতো নেতাও কিছু হইতে পারেন নাই। তিনিও ভিপি ছিলেন। হ্যাঁ, একসময় জাসদ সমস্ত ইউনিভার্সিটিতে সমস্ত কলেজে জিতত। জাসদ একদম জয়কার ছিল। জাসদ জীবনে কোনোদিন অন্যের সঙ্গে আতাত করে নানান ধরনের ষড়যন্ত্র করা ছাড়া জাসদ কিচ্ছু পায় নাই। বরং এই সরকারের সময়, এখনকার সরকারের সময় জাসদের বহু লোক ক্ষমতায়িত হয়েছেন। এই প্রথম জাসদ এত সুবিধা পেয়েছে সরকারের কাছ থেকে। তো জাসদও কিছু পারে নাই। এত জনপ্রিয় দল। ছাত্র ইউনিয়ন বছর পর বছর বুয়েট দখল করে রেখেছিল। জীবনে ছাত্র ইউনিয়ন করেছে এবং কমিউনিস্ট পার্টি থেকে নির্বাচিত হয়ে একজন প্রযুক্তি মন্ত্রী কিংবা ধরেন একজন এরকম আমরা পাই না, বরং এই সরকারের মধ্যে আছে এরকম। অতএব এইটা দিয়ে জাতীয় নির্বাচন হয় না। জাতীয় নির্বাচনে ওই যে 56 পিয়ার বুঝে না, ওরা ভোট দিবে। জাতীয় নির্বাচনে কৃষক, শ্রমিক, মজুর, গার্মেন্টস শ্রমিক ভোট দিবে। তাদের কাছে বিশ্ববিদ্যালয় কে জিতেছে এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। সেটা বুঝলাম, কিন্তু তাই বলে আপনার ছাত্র দলের এত বড় দলের মানে বিএনপি প্রতিনিধিত্ব করছে সেই জায়গা থেকে আপনি বাঘ দল এরকম তুলনা? না, আমি বাঘ দল বলি নাই। মানে আমি আপনাকে বাঘের উদাহরণ দিয়ে বুঝিয়েছি যে আপনি যদি বড় প্রাণী হন, শক্তিশালী প্রাণী হন, তাহলে আপনি কম হবে না, একা হবে। তারা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একেবারে অবস্থান করতে বলে, এটা কি স্বাভাবিক মনে হচ্ছে নাকি এটা আসলে বাস্তবতাই? যা ঘটে সেটাই বাস্তবতা, এটাই স্বাভাবিক। এখন এই মুহূর্তে যা ঘটছে সেটাই স্বাভাবিক। স্বাভাবিকতা কি এক জিনিস আর বাকিটা অস্বাভাবিক? মোটেও না। স্বাভাবিকতা কিভাবে হিসাব হয়? যদি দীর্ঘ সময় ধরে একটা ঘটনা বারবার ঘটতে থাকে আমরা সেটাকে স্বাভাবিক বলি। যেমন আপনি চোখে কম দেখেন, আমিও চোখে কম দেখি। অধিকাংশ লোক এরকম চশমা পরে, সেই জন্য আমরা নিজেদেরকে অন্ধ মনে করি না। আসলে তো আমরা অন্ধ, আমরা কম দেখি, তাই না? তো এই চশমা কি অস্বাভাবিক? না। ওইরকম যা ঘটে ওইটাই স্বাভাবিক। এই চশমাটা এই বয়সে স্বাভাবিক, কিন্তু এইটাই যদি আপনি 14 বছর বয়সে একজন এরকম একটা ভারী ফ্রেমের চশমা পরে আসে, তাহলে আপনি বলবেন এটা অস্বাভাবিক। 14 বছরে কেন সে দেখতে পাচ্ছে না? সো এনিথিং অ্যাওয়ে ফ্রম দি মেজরিটি ইজ অস্বাভাবিক। এরা ভোট পেয়েছে, এরা জিতেছে, ভবিষ্যতে ভোট পাবে না, জিতবে না, এটা অস্বাভাবিক, স্বাভাবিক, ভালো মন্দ এটা বিচার বিবেচনা করার কিচ্ছু নাই। একটা নতুন জেনারেশন ভোট দিয়েছে, তারা অতীতের কোনো কর্মকাণ্ডকে তাদের নিজেদের উপরে আনে নাই। বাবা কি করতো, চাচা কি করেছিল, কে স্বাধীনতা বিরোধী ছিল, কে স্বাধীনতার পক্ষে ছিল, এগুলো চিন্তা করে নাই। তারা চিন্তা করছে আজকে আমার ডাকসুতে কাজ করাইতে হবে, কে ভালো কাজ করতে পারবে সেই ছেলেটাকে ভোট দিয়ে দাও। কারণ ডাকসুতে পার্মানেন্ট কিছু না, 1 বছর 2 বছর, তাই না? কিছুদিন পরে ছাত্রত্ব থাকবে না, তাদেরকে চলে যেতে হবে। সো আমার এখন হলের মধ্যে চকি দরকার, চকিওয়ালাদেরকে ভোট দিয়ে দাও। চকিতে ভোট দিয়ে দিচ্ছে। আগে পানির ফিল্টার পরে চকি, হ্যাঁ, যেটা দরকার। এখনকার ছেলে মতো আদর্শ ভিত্তিক চলে না ভাই। আপনারা এটা করেছেন। আপনারা মোটিভেশনাল স্পিকারদেরকে বক্তৃতা দিয়ে তাদেরকে 6 ফিগার স্যালারির কথা বলেছেন, তাদের জীবনের সাফল্য বানিয়েছেন, গাড়ি বাড়ি, 6 ফিগার স্যালারি, সুন্দর স্বামী, সুন্দর স্ত্রী, টিকটক, এগুলাকে আপনারাই প্রমোট করেছেন। এখন আপনারা বলেন যে এরা কেন আদর্শ ভিত্তিক ভোট দেয় না? এদের আদর্শ বলে কিছু নাই। এদের সামনে যেটা আছে সেটা হচ্ছে আগামীকাল আমি কি পাবো, হোয়াট এম আই অ্যাচিভিং ফ্রম হোয়াট আই এম ডুইং। ওরা দীর্ঘমেয়াদে কোন আদর্শের কথা চিন্তাই করে না। আমি আছি, আমি এখন পানির মেশিন চাই, আমি ঠান্ডা পানি খাবো, কে দিবে ঠান্ডা পানি তাকে ভোট দিয়ে দাও, শেষ। রাজনৈতিক আলোচনা অনেক ধন্যবাদ। আমরা শেষের দিকে আমরা আজকের একটা, আপনারা এটা করেছেন, আমি এখানে বসে বলছি, এই গণমাধ্যমে এটা করেছে, মোটিভেশনাল স্পিকারদেরকে পাতায় পাতায় জায়গা দিয়েছে, এবং সেই মোটিভেশনের মধ্যে 6 ফিগার 7 ফিগার স্যালারি ছাড়া, সিইও হওয়ার স্বপ্ন ছাড়া, গাড়ি বাড়ির স্বপ্ন ছাড়া আর কিচ্ছু ছিল না। ভালো মানুষ হওয়ার স্বপ্ন কয়জন দেখিয়েছে? কোন মোটিভেশনাল স্পিকার গিয়ে বলে যে তোমার যা আছে তার অর্ধেক দিয়ে দাও, তাহলে তুমি বড় হবা? আপনি একটা বক্তৃতা আমাকে দেখাবেন, আমি ছাড়া কেউ দেয় না। এবং আমি মোটিভেশন পছন্দ করি না। আমি মনে করি মানুষের মোটিভেশন হচ্ছে ভিতর থেকে হইতে হবে। আপনাকে কেউ মোটিভেট করতে পারে না। আত্মোপলব্ধি যার হয়, নিজের জীবনকে বদলানো, অন্যের জীবনকে বদলানোর যার আগ্রহ হয়, সে আসলে সেলফ মোটিভেটেড। রবীন্দ্রনাথকে কবিতা লিখতে কে বলেছিল? কিন্তু আপনারা এই কাজটা করেছেন এবং এটা সিস্টেম্যাটিক্যালি করেছেন। এবারে আসে আজকের একটা ঘটনা, যেটা হচ্ছে যে মাইকে ঘোষণা দিয়ে ময়মনসিংহের একটা খানকা শরীফ ভাঙচুর করা হচ্ছে। এটা পরে অনেক ধরনের আলোচনা হচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার যে মাইকে ঘোষণা দিয়ে মানুষকে ডাকলো এবং তারা এসে একটা ভাঙচুর। ওই যে 72 ভাগ লোক যে খুশি হয়েছে তাদেরকে এটা জিজ্ঞেস করেন, এই জরিপালাদেরকে জিজ্ঞেস করেন যে এই কাজের উপর তাদের আস্থা আছে কিনা। আমি এটা নিয়ে কোনো মন্তব্যই করব না। এই যে আজকে যারা জরিপ ঘোষণা করেছে তাদেরকে বলেন যে তারা যে আস্থা রেখেছে, তারা যে এত খুশি, এই ভাঙাভাঙিতে তারা খুশি কিনা তাদেরকে। এবং তারা অদ্ভুত ব্যাপার, তারা এসে বলছে যে অসামাজিক কার্যকলাপের অভিযোগ আছে এখানে আছে, কিন্তু সেটা কোনো সামাজিক অসামাজিক যেটাই হোক, কোনো কিছু ভাঙচুরের হলে
যে কোনো জায়গায় এরকম ভাঙচুরের ঘটনা দেখা দিলে রাষ্ট্রের দায়িত্ব কি, সরকারের দায়িত্ব কি? আগে ভাঙচুর বন্ধ করা। হ্যাঁ, অতএব এই কাজে নিশ্চয়ই যে 70% লোক যারা আস্থা রেখেছেন, যারা বলছেন যে খুব ভালো খুব ভালো, তাদেরকে এখানে ডাকেন, ডেকে প্রশ্ন করেন, অথবা জরিপালাদেরকে ডাকেন, তারা এসে বলুক যে এই কাজটা ভালো, এইটার উপরই মানুষ সমর্থন করছে, এই ভাঙাভাঙি মানুষ চায়, বলতে বলেন। সবশেষে আমি একটা জিনিস জানতে চাইবো, সেটি হচ্ছে যে মব নিয়ে ব্যক্তি পর্যায়ে হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান, এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা এখন থেকে বছরখানেক আগে দেখলাম, এবারে যে নির্বাচন সামনে সেইটার কোনো প্রভাব পড়তে পারে কিনা, বা মানুষের মানে ভোটের উপরে মানুষকে ভোট দিতে দেন। ভোটের আগে এই যে কি হবে কি হবে না, এই মনে মনে মানসাঙ্ক করার কোনো প্রয়োজন নাই। আমরা যারা ভোটার এবং বাংলাদেশের মানুষ, তারা কিন্তু এই সব প্রশ্নের উত্তর চাইলে সবচেয়ে ভালো কে জানেন? গুলিস্তানের মোড়ে গিয়ে টিয়া পাখিকে জিজ্ঞেস করা। এই টিয়া পাখির রোল একদম ছেড়ে দেন, অনুরোধ করছি। ভোটে কি প্রভাব পড়তে পারে, কি প্রভাব পড়তে পারে না, এটা না করে সঠিক তথ্য এবং সঠিক সংবাদ মানুষের কাছে পৌঁছে দেন। ভোটে কি প্রভাব পড়বে সেটা তার মতো পড়বে। আমি আপনাকে কি আমার কথাটা বোঝাতে পেরেছি? আপনি শুধু মানুষকে ইনফরমেশন দেন, রিয়েল ইনফরমেশন দেন, সত্যিকারের তথ্য, যা কোনো উদ্দেশ্যমূলক না, কাউকে জেতানো বা হারানোর জন্য ব্যবহৃত হবে না, সেইভাবে আপনি সমস্ত তথ্য মানুষকে জানিয়ে দেন। ভোট যাকে দিক মানুষ তাকে দিক। ভোটের উপর কি প্রভাব হবে এটা ভোটের পরে হিসাব করাই ভালো, ভোটের আগে না। ধরেন আপনার চিকুনগুনিয়া হয়েছে, আপনার ব্যথা আঙ্গুলে হবে না গোড়ালিতে হবে না পায়ে হবে, আপনি কিন্তু জানেন না। চিকুনগুনিয়া হওয়ার পরে রোগী টের পায় যে আমার ব্যথাটা গোড়ালিতে, ওনার ব্যথাটা আঙ্গুলে। আগে আগে হিসাব করার কোনো দরকার নাই। চিকুনগুনিয়া সারান, ভোটটা দিতে দেন, ভোটটা হয়ে যাবে। যারা জিতবে, যারা হারবে, মানে নির্বাচনী যে প্রস্তুতিটা নেওয়া হয়, যে নিরাপত্তা সবকিছু মিলে, এটার জন্য আপনি আজকে যারা জরিপ ঘোষণা করেছে তাকে এখানে ডাকেন, তাকে ডাক দিয়ে জিজ্ঞেস করেন কি প্রস্তুতি তারা নিয়েছেন, বিকজ ইট ইজ দেয়ার রেসপন্সিবিলিটি। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি প্রস্তুতিও দেখি না, অপ্রস্তুতিও দেখি না। অনেক ধন্যবাদ আপনাকে ডাক্তার আব্দুল নূর তুষার। দর্শক, আমাদের সঙ্গে আজকে ছিলেন অতিথি হিসেবে গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষার। তার সঙ্গে আমরা আজকের বার্তা কক্ষের আলোচনা ছিলাম। এরকম আরো রাজনৈতিক এবং অন্যান্য বিষয়ে আলোচনা জানার জন্য, বিস্তারিত পর্যবেক্ষণগুলো জানতে রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই সময় আমাদের সঙ্গে থাকুন প্রথমআলো.com, প্রথমআলো ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ার অন্যান্য সবগুলো প্ল্যাটফর্মে। আজ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।